সকলকে স্বাগত জানাই। আশা করি প্রত্যেকে ভালো আছি এবং সুস্থ আছি। তো এখনো পর্যন্ত আমরা ট্যাক্সোনমির দুটো ক্লাস আলোচনা করেছি। প্রথম ক্লাসে ট্যাক্সোনমির বেসিক আইডিয়া এবং ট্যাক্সোনমির হিস্ট্রি, ট্যাক্সোনমির ক্লাসিফিকেশন, কার গুরুত্ব, এগুলো নিয়ে আলোচনা করেছি। এবং দ্বিতীয় ক্লাসে মেনলি ট্যাক্সোনমিক হায়ারার্কির উপর আমরা আলোচনা করেছি। তো যদি এই দুটো ক্লাস কারো মিস হয়ে থাকে, অবশ্যই ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, এই প্রথম এবং দ্বিতীয় ক্লাস দেখে নিতে পারো। আজকে আমরা শুরু করছি ট্যাক্সোনমির তৃতীয় ক্লাস। এবং ট্যাক্সোনমির আজকে প্রথমেই আমরা যেটা গুরুত্বপূর্ণভাবে আলোচনা করব, প্রথমে দেখো আমি বলেছিলাম ট্যাক্সোনমি মেনলি চারটে জিনিসের উপর ডিলস করে, মানে চারটে জিনিসের উপর ভিত্তি করে গড়ে উঠেছে। দ্যাট ইজ ক্যারেক্টারাইজেশন। ক্যারেক্টারাইজেশন মানে তো বৈশিষ্ট্য বুঝে গেছি। আইডেন্টিফিকেশন, নোমেনক্লেচার অ্যান্ড ক্লাসিফিকেশন। ক্লাসিফিকেশন নিয়ে ডিটেলসে আলোচনা করলাম। ক্লাসিফিকেশনের হায়ারার্কি গুলো নিয়েও আমরা আলোচনা করেছি আগের ক্লাসে। তো আজকে আমরা চলে আসব নোমেনক্লেচার যে বিষয়টা রয়েছে, অর্থাৎ নোমেনক্লেচারের উপর। এবং এই নোমেনক্লেচার নিয়ে আজকে আমাদের আলোচনা হবে। নোমেনক্লেচার, তাহলে এই নোমেনক্লেচার জিনিসটা কি প্রথমে আমি একটু রিমাইন্ড করে নিই। নোমেনক্লেচার হচ্ছে প্রপার সায়েন্টিফিক নেম, মানে একটা প্রপার সায়েন্টিফিক নেম দেওয়া যে কোনো অর্গানিজমকে। প্রপার সায়েন্টিফিক নেমিং অফ অর্গানিজম, অর্থাৎ যত সমস্ত জীব আছে তাদেরকে একটা সঠিক বিজ্ঞানসম্মত নাম দেওয়া। কারণ যে কোনো নাম আমরা দিতে পারবো না। এই নাম দেওয়ার পদ্ধতি হচ্ছে নোমেনক্লেচার। এই নোমেনক্লেচার প্রথম যখন শুরু করেন কে? ক্যারোলাস লিনিয়াস। এবং আমরা অলরেডি ক্যারোলাস লিনিয়াসের যে বইগুলো সেগুলো বলেছি তোমাকে। সিস্টেমা ন্যাচুরি, স্পিসিস প্ল্যান্টেনাম, ফিলোজোফিয়া বোটানিকা, বইগুলো আলোচনা করেছি। তো সেখানে তিনি প্রথম নোমেনক্লেচারের যে কনসেপ্ট নিয়ে আসেন, সেই নোমেনক্লেচার হচ্ছে বাইনোমিয়াল নোমেনক্লেচার। সেই নোমেনক্লেচারটা কি নোমেনক্লেচার ছিল? দ্যাট ইজ দ্য বাইনোমিয়াল নোমেনক্লেচার। বাইনোমিয়াল নোমেনক্লেচার। তো বাইনোমিয়াল নোমেনক্লেচার কোনটা? যে নামকরণে আমরা দুটো পদকে ব্যবহার করব। এই প্রসঙ্গে ক্লাস 9-এও আমরা পড়েছি দ্বিপদ নামকরণ। এবং দ্বিপদ নামকরণের স্রষ্টা কে ছিলেন? লিনিয়াস। অর্থাৎ দুটো করে পদ আমরা ব্যবহার করব। যেমন সাপোজ এক্সাম্পল স্বরূপ আমি বলতে পারি, তোমাদের কমন একটা জানা, ম্যাঙ্গিফেরা ইন্ডিকা। এই ম্যাঙ্গিফেরা ইন্ডিকা হচ্ছে আমের বিজ্ঞানসম্মত নাম। বা আমি আরেকটা নাম করছি তোমাদের নতুন, যেটা হচ্ছে ব্রাসিকা নায়াগ্রা। এই ব্রাসিকা নায়াগ্রা হচ্ছে সর্ষের বিজ্ঞানসম্মত নাম। তাহলে প্রত্যেকটাতেই দুটো করে ব্যবহার করলাম। দুটো করে কি করব? ট্যাক্সোনমিক লোয়ার থেকে উপরের দিকে দুটো গ্রুপকে নেবো, ক্যাটাগরিকে। সবচেয়ে লোয়েস্ট গ্রুপে কে ছিল আমরা জানি? স্পিসিস অ্যাকর্ডিং টু লিনিয়াস। তাছাড়াও পরবর্তীকালে আমরা দেখলাম সাবস্পিসিস, ভ্যারাইটি হতে পারে। এবং আরেকটা পার্থক্য দেখেছিলাম ট্যাক্সোনমিক হায়ারার্কিতে, ফাইলামের পরিবর্তে প্ল্যান্ট কিংডমে আমরা ডিভিশন শব্দটাকে ব্যবহার করেছিলাম। বাস, সেটা তো গিয়েছিল। আজকে আমরা আলোচনা করছি বাইনোমিয়াল নোমেনক্লেচারটা, দুটো নাম। তার মধ্যে প্রথম নামটাকে বলা হবে কি? জেনাস। দ্বিতীয় নামটাকে বলা হবে কি? স্পিসিস। অর্থাৎ প্রথমেরটাকে বাংলায় বলা হয় গণ, দ্বিতীয়টাকে বলা হচ্ছে কি? প্রজাতি। অর্থাৎ গণ এবং প্রজাতি নিয়ে যে নামকরণ, সেই নামকরণকে বলা হচ্ছে দ্বিপদ নামকরণ। এই দ্বিপদ নামকরণের স্রষ্টাকে লিনিয়াস। তো দ্বিপদ নামকরণ যখন দিলাম, এই যে নামকরণগুলো যে করছি, ম্যাঙ্গিফেরা ইন্ডিকা, ব্রাসিকা নায়াগ্রা, এই নামকরণের পিছনেও কিন্তু একটা বিশেষ অর্থ বহন করে। প্রথমে এই যে স্পিসিস নাম, এই স্পিসিস নামটা কে বলা হয় স্পেসিফিক
এপিথেট, ভালো করে শুনবে, স্পেসিফিক এপিথেট। নাও হোয়াট ইজ স্পেসিফিক এপিথেট? স্পেসিফিক মানে স্পিসিসের জন্য, এপিথেট এই জিনিসটা কি বলছে? স্পিসিস নাম প্রাথমিকভাবে কোনো একটা ওই নির্দিষ্ট জীব সম্পর্কে প্রিলিমিনারি আইডিয়া দেয়। তাহলে যে সমস্ত বিজ্ঞানসম্মত নামের প্রজাতির নামটা কোনো একটা ওই প্রজাতি সম্বন্ধে কোনো ধারণা দেবে প্রিলিমিনারি, সেটাকে বলা হবে কি? স্পেসিফিক এপিথেট। যেমন মনে করো ম্যাঙ্গিফেরা ইন্ডিকা, এই ইন্ডিকাটা কি ডোনেট করছে? ইন্ডিকাটা ডোনেট করছে দেখো তো লোকেশনকে। কেন? এই ইন্ডিকা আসছে ইন্ডিয়া থেকে, তার মানে যে প্রজাতিটা হয়েছে আবিষ্কৃত, সেই প্রজাতিটা কোথা থেকে আবিষ্কৃত হয়েছে? ভারত থেকে, তাই ইন্ডিয়া থেকে এসেছে, তাই নাম দেওয়া হলো ইন্ডিকা। তার মানে এটা স্পেসিফিক এপিথেট কনসার্ন উইথ লোকেশন, বোঝা গেল? নেক্সট নায়াগ্রা, এই নায়াগ্রা বা নিগ্রো থেকে আসছে, এইটা বোঝায় কালারকে। কালার, এই কালার কেমন কালার? ব্ল্যাক। নিগ্রো কথার অর্থ আমরা পড়েছি আফ্রিকার আদিম যে প্রজাতি ছিল তাদেরকে নিগ্রো জাতি ছিল, সেখানে কেউ যারা কালো বর্ণের ছিল। তো এই নিগ্রো বা নায়গ্রা কথাটা আসছে ওই জায়গা থেকে। এটা কি বোঝাচ্ছে? কালারকে। তার মানে বুঝতে পারছি ব্রাসিকা নায়াগ্রা, এই যে ব্রাসিকা বা সর্ষেটা, তার কিছু জিনিস কালো হবে। কি কালো? তার ফলের যে শস্যগুলো সেগুলো কালো হবে। যে সর্ষের ভিতরের দানাগুলো কালো হবে তাকে বলা হবে কি? ব্রাসিকা নায়াগ্রা। তাহলে স্পেসিফিক এপিথেট এখানে কি বোঝালো? ব্ল্যাক কালারকে ডিনোট করলো। তেমনি আরেকটা আমি এক্সাম্পল তোমাদেরকে বলছি। যেমন মনে করো আমি একটা বলছি ভ্যান্ডা রক্সবার্গ। ভ্যান্ডা রক্সবার্গ, এখানে কি হচ্ছে? এখানে যে ভ্যান্ডা, এটা কি রাসনার বিজ্ঞানসম্মত নাম। রাসনা মানে এক প্রকার অর্কিড, ঠিক আছে? এই ভ্যান্ডা রক্সবার্গির এই প্রজাতির নামটা কি বোঝাচ্ছে দেখো তো? এটা বোঝাচ্ছে একজন বিজ্ঞানীকে, মানে এইটা ডিনোট করছে একটা পার্সনকে, মানে একজন ব্যক্তিকে। তাহলে যিনি রক্সবার এটাকে আবিষ্কার করেছেন, তাহলে আমাদের এখনো পর্যন্ত কি দাঁড়ালো? অনেক বিজ্ঞানসম্মত নাম যেগুলো আমরা দ্বিপদ দেখব, তার যদি প্রজাতির নাম যেটা রয়েছে, প্রজাতির নামটা যদি প্রাথমিকভাবে ওই নির্দিষ্ট জীব সম্পর্কে কিছু ধারণা দেয়, তখন তাকে আমরা বলবো কি? স্পেসিফিক এপিথেট। এবারে পরীক্ষাতে নিটের জন্য প্রশ্ন আসতেই পারে। নিট, বিএসসি নার্সিং, আইকার মানে এগ্রিকালচার পরীক্ষা, বিভিন্ন প্যারামেডিক্যাল পরীক্ষা বা কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে। কারণ আমি বারবার বলছি শুধুমাত্র বোর্ড এক্সামের জন্য আটকে থাকবো না, কারণ আমাদের 11-এর পরীক্ষা হবে, স্কুল থেকেই প্রশ্ন হবে, স্কুল থেকে পরীক্ষা হবে, কিন্তু এমসিকিউ হোক, কিন্তু আমাকে প্র্যাকটিস করতে হবে কম্পিটিটিভ লেভেলের জন্য। আমি প্রথম থেকেই ওর জন্য ফোকাস করেছি নিট এবং কম্পিটিটিভ এক্সাম যারা দিতে চাও তাদের জন্য কিন্তু ভিডিওগুলো হেল্পফুল হবে, ঠিক আছে? এছাড়াও আরো বিভিন্ন নিটের ভিডিও আমার বায়োলজি সুমন্ততে, শুধু সেখানে নিট ওরিয়েন্টেড, সেখানে আলোচনা করা হয়। বায়োলজি সুমন্ত যে চ্যানেলটা রয়েছে সেটাতে শুধু নিট ওরিয়েন্টেড। আর এটাতে তোমাদের একদম সেমিস্টার থেকে শুরু করে প্রথম থেকে আমরা শেষ অবধি টেনে নিয়ে যাব। তোমরা যদি সাথে থাকো, তোমরা যদি সাপোর্ট করো, তাহলে তোমাদের মতো করে আমরা পড়াবার চেষ্টা করবো এখানে। তাহলে এই যে স্পেসিফিক এপিথেট বিলংস টু লোকেশন, কি হলো? ম্যাঙ্গিফেরা ইন্ডিকা। স্পেসিফিক এপিথেট বিলংস টু কালার, সেটা হলো ব্রাসিকা নায়াগ্রা অ্যাকর্ডিং টু পার্সন অর সায়েন্টিস্ট, দ্যাট ইজ ভ্যান্ডা রক্সবার্গ। যেমন আছে ব্রাসিকা ক্যাম্পেস্টিস। ক্যাম্পেস্টিস, ক্যাম্পেস্টিস কথার অর্থ হচ্ছে সাদা। তাহলে যে সর্ষেগুলোর ভিতরে দানাগুলো হবে সাদা, তারা হবে ব্রাসিকা ক্যাম্পেস্টিস। তাহলে বোঝা গেল? তাহলে এই যে প্রজাতির নামটা প্রাথমিক কিছু ধারণা দিল, তাই এটাকে আমরা কি বললাম? স্পেসিফিক এপিথেট। নেক্সট, তারপরে চলে আসি আমরা। তাহলে প্রজাতি নামটা বুঝলাম। তাহলে এরকম যদি এই যে জেনাসের নাম যদি সেটা কোনো কাউকে ডিনোট করে, তখন তাকে বলা হবে জেনেরিক এপিথেট।
এই টার্মটাও জেনে রাখবে, জেনেরিক এপিথেট। তাহলে কি, স্পিসিস নেম ইজ নোন অ্যাজ স্পেসিফিক এপিথেট, whereas generic name is genus name is known as generic epithet। তাহলে এটা গেল নোমেনক্লেচার। এবারে বাইনোমিয়াল নোমেনক্লেচারের নিয়মগুলো কি ছিল, দ্যাট ইজ রুলগুলো কি কি ছিল। দ্বিপদ নামকরণের রুলস, প্রথম রুলস যেটা ছিল সেটা কি হতে হবে, যে ল্যাটিনে নামকরণ করতে হবে, ল্যাটিন। আর যদি আমরা ইংলিশে করি তাহলে কি করতে হবে বলতো, তার নিচে কিন্তু কি করতে হবে, আন্ডারলাইন করতে হবে ইন্ডিভিজুয়ালি জেনাস স্পিসিসকে। অর্থাৎ ল্যাটিনে যদি আমি কোনো একটা কিছু লিখি নামকরণ, হেলিয়ে লেখা থাকবে, বা ইটালিক্সে যদি করি ইটালিক্সে করতে পারি, বা যদি ইংলিশে করি তাহলে আন্ডারলাইন দিতে হবে। 2 নাম্বার হচ্ছে জেনাসের যে ফার্স্ট লেটার সেটা কি হবে, সব সময় হবে ক্যাপিটাল, অর্থাৎ গণের প্রথম অক্ষর হবে ক্যাপিটাল। এবারে বাকি যেগুলো থাকবে রেস্ট অল স্মল, বাকি সবগুলো হবে ছোট হরফের। বাকি যতগুলো লেটার থাকবে, যেমন ম্যাঙ্গিফেরা ইন্ডিকা, শুধু এমটাই বড় হবে। তারপরে ম্যাঙ্গিফেরার সমস্ত শব্দ, ইন্ডিকার সমস্ত শব্দ সবই কিন্তু ছোট হরফের হবে। নেক্সট 3 নাম্বার, এবারে একটা বিজ্ঞানসম্মত নাম তখনই ভ্যালিড হবে যদি বিজ্ঞানসম্মত নাম, সাপোজ আমি ধরে নিচ্ছিলাম, মনে করো ছিল ম্যাঙ্গিফেরা ইন্ডিকা, এটা কার নাম ছিল, আমের। এই ম্যাঙ্গিফেরা ইন্ডিকার নামটা কিন্তু অসম্পূর্ণ। এই নামের শেষে যদি আমি এল লেখাটা ব্যবহার করি, বা LINN, বা LINNEU লিনিয়াস, পুরো কথাটা ব্যবহার করি, তাহলে সেটাকে বলা হবে কি, অথার সাইট্রেশন। তাহলে কি হবে, অথার সাইট্রেশন। তাহলে নাও হোয়াট ইজ অথার সাইট্রেশন, মানে যে বিজ্ঞানী আবিষ্কার করবেন, তাহলে বিজ্ঞানসম্মত নামের শেষে সেই বিজ্ঞানীর সংক্ষিপ্ত নাম বা পুরো নাম ওই আবিষ্কারক যে জীবটা তারপরে দিতে হবে, তবে সেটা হবে কি একটা ভ্যালিড। নেক্সট 4 নাম্বার নোমেনক্লেচারের মানে রুলস কি ছিল, এইগুলো স্পেসিফিক নামকরণটা করার জন্য নির্দিষ্ট এজেন্সি থাকবে বা অথরিটি থাকবে, তারাই কিন্তু নামকরণ করবে। যেমন কি ICBN, যেমন ICZN, যেমন ICNB, এরকম বিভিন্ন বিভিন্ন সংস্থা আছে। তুমি যার নামকরণ করবে সেই অনুযায়ী কিন্তু নামকরণ বা তাদের নিয়ম অনুসারে করতে হবে। মানে উদ্ভিদের নাম করলে ICBN এর রুল অনুযায়ী, জুলজির করলে বা প্রাণীবিদ্যার করলে ICZN এর রুল অনুযায়ী, ICNB নোমেনক্লেচার অফ ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়ার নাম করলে ব্যাকটেরিয়া অনুযায়ী। অর্থাৎ যার নামকরণ করব যে রকমের জীবে, সেই অনুযায়ী আমাকে কি করতে হবে, সেই অথরিটির নির্দিষ্ট রুলকে ফলো করে কিন্তু করতে হবে। তাহলে দেখো কি কি রুল পেলাম, প্রথম ল্যাটিন লিখতে হবে বা ইটালিকে লিখতে হবে, বা যদি ইংলিশে লিখি জেনাস স্পিসিসকে পৃথক পৃথক ভাবে আন্ডারলাইন করতে হবে, একসাথে আন্ডারলাইন হবে না, এটা হবে কি সেপারেট, সেপারেট আন্ডারলাইন। কাকে কাকে সেপারেট, স্পিসিস অ্যান্ড জেনাস, দুটোকে সেপারেট সেপারেট আমরা কি করব, আন্ডারলাইন করব। এবং জেনাসের প্রথম অক্ষর বড় হবে, বাকি সমস্ত অক্ষর কি হবে, ছোট হরফের হবে। যার যে বিজ্ঞানী আবিষ্কার করেছেন তার নামের সংক্ষিপ্ত রূপ বিজ্ঞানসম্মত নামের পরে দিতে হবে সম্পূর্ণ বা সংক্ষিপ্ত রূপে। এটাকে বলা হচ্ছে কি, অথার সাইটেশন। তাহলে অথার সাইটেশন কি, অথার সাইটেশন ইজ দা ফুল অর অ্যাব্রিভিয়েটেড নেমিং
just after the scientific name of organism who discovered the organism, যিনি জীবটা আবিষ্কার করেছেন সেই জীবের বিজ্ঞানসম্মত নামের ফলে তার নামটা দিয়ে তবে সেই নামটা বেশি গ্রহণযোগ্য, তাছাড়া কিন্তু নামটা সম্পূর্ণ হয় না। এবং বিভিন্ন সংস্থার বা যার আমরা নামকরণ করছি সেই সংস্থা বা এজেন্সির উপর ডিপেন্ড করে, অথরিটির উপর ডিপেন্ড করে আমাকে নামকরণগুলো কিন্তু করতে হবে। যদি বোটানি করি বোটানি সংস্থা, জুলজি করি জুলজি সংস্থা, যদি মাইক্রোবায়োলজি করি তাদের সংস্থার উপর ডিপেন্ড করে আমরা কি করব, নামকরণটা কিন্তু করব। এবং তারপরে হচ্ছে এই যে নামকরণগুলো করলাম, 5 নাম্বার হচ্ছে যে জুলজিক্যাল নোমেনক্লেচার ইজ সেপারেট ফ্রম বোটানিক্যাল নোমেনক্লেচার অর মাইক্রোবায়োলজিক্যাল নোমেনক্লেচার। মানে বিভিন্ন সংস্থা বললাম নাম যেমন দেবে তাদের নামকরণের ধরন কিন্তু আলাদা আলাদা কিন্তু হবে। এই সমস্ত রুলগুলো তোমরা পড়েছিলে আগেও। তো এই রুলসগুলো কিসের জন্য ফলো করা হয়? কোনো একটা বিজ্ঞানসম্মত নাম দেওয়ার জন্য আমরা ফলো করে থাকি। এটা হচ্ছে গুরুত্বপূর্ণ কথা। এরপর এই দ্বিপদ নামকরণের পর পরবর্তীকালে এটা জাস্ট তোমরা যে কোনো বই থেকে ফলো করে একবার দেখে নেবে রুলস গুলো। এটা গেল। এবারে হচ্ছে যে কোনো নাম তখনই ভ্যালিড হবে, 6 নাম্বার পয়েন্ট, যে কোনো নাম তখনই ভ্যালিড হবে ভ্যালিড পাবলিকেশন করতে হবে সেটাকে। মানে মনে করো তুমি একটা নামকরণ করবে, ঠিক আছে, তুমি একটা নামকরণ করেছো, রুল মেনে করেছো, যেমন বলা আছে সেরকম ভাবে করেছো, তাহলে কি পাবলিশ হবে? না, সেটার জন্য তোমাকে বিভিন্ন ইউনিভার্সিটির থ্রু দিয়ে সেটাকে পাঠাতে হবে, বা জেনারেল পাবলিক এর গ্রহণযোগ্যতা নিয়ে তার ডকুমেন্ট স্বরূপ তোমাকে পাঠাতে হবে। সেটাকে বলা হচ্ছে ভ্যালিড পাবলিকেশন। মানে ভ্যালিড পাবলিকেশন যদি হয় সেটা, তবে সেটা কিন্তু অ্যাকসেপ্টেড হবে, এবং অ্যাকসেপ্টেড হলে তখন সেই নামটা ইন্টারন্যাশনাল জার্নালে কি হবে, পাবলিশ হবে। তাহলে ভ্যালিড পাবলিকেশন কি, খুব গুরুত্বপূর্ণ ট্যাক্সোনমির জন্য, দ্যাট ইজ দ্য এফেক্টিভ পাবলিকেশন। সো আমরা নামকরণটাকে প্রকাশ করার জন্য প্রথমে কি করতে হবে, সংস্থার কাছে পাঠাবার আগে বিভিন্ন ইউনিভার্সিটি রেকগনাইজ বা বিভিন্ন সায়েন্টিস্টের থ্রু দিয়ে আমরা কি করব, সেটাকে পাঠাবো এবং সেটাকে অথেন্টিকেট করব, তবে সেটাকে বলা হবে তখন ভ্যালিড পাবলিকেশন। তাহলে এই সমস্ত রুলস গুলো মোটামুটি আমাদেরকে মানতে হবে যখন আমরা জীবের নামকরণ করব তার জন্য। এবারে দ্বিপদ নামকরণ হলো। এবারে দ্বিপদ নামকরণের পরবর্তীকালে আরেকটা নামকরণ হলো, যে নামকরণটাকে বলা হচ্ছে কি, ট্রাইনোমিয়াল নোমেনক্লেচার। সেই নামকরণটাকে কি বলা হচ্ছে, ট্রাইনোমিয়াল নোমেনক্লেচার। এইটাও কে করলেন? এটাও কিন্তু পরবর্তীকালে করলেন লিনিয়াস। ট্রাইনোমিয়াল নোমেনক্লেচার জিনিসটা কি? ট্রাইনোমিয়াল হচ্ছে তিনটে পদ ব্যবহার করব। দ্যাট ইজ, আমি বলছি একটা নাম দিলাম, যেমন তোমরা জানো মানুষের বিজ্ঞানসম্মত নাম কি, হোমো সেপিয়েন্স সেপিয়েন্স। তো এই যে দিলাম, বা দিলাম প্যান্থেরা লিওপার্সিকা। এই প্যান্থেরা লিওপার্সিকা হচ্ছে সিংহর বিজ্ঞানসম্মত নাম। এখানে আমরা তিনটে ব্যবহার করলাম, বা তোমার আরেকটা আমি যেমন প্রাণীদের করলাম, একটা উদ্ভিদের করছি, ট্রিটিকাম অ্যাস্টিভাম, ট্রিটিসি, ট্রিটিকাম অ্যাস্টিভাম ট্রিটিসি। তাহলে প্রথমেরটা হবে কি, প্রথমেরটা হলো জেনাস, দ্বিতীয়টা জানি আমরা স্পিসিস, এটা ঠিক ছিল। এই তৃতীয়টা কি হবে, তৃতীয়টা এই দুটোর ক্ষেত্রে যেটা হলো, এইগুলো হয়ে গেল প্রাণীদের নামকরণে সাবস্পিসিস, অর্থাৎ ট্রাইনোমিয়াল নোমেনক্লেচারের তৃতীয় যেটা কি হবে, সাবস্পিসিস। কিন্তু এটা যেহেতু প্ল্যান্ট, তাই সেখানে সাবস্পিসিস হবে না, সেটাকে বলা হবে কি, ভ্যারাইটি। দেখো আমি তোমাদের ট্যাক্সোনমিক হায়ারার্কি করার সময়তেও বলেছিলাম, এগুলো কিন্তু নিটের জন্য মাইনিউট পার্থক্যগুলো কিন্তু মাথায় রাখতে হবে।
তাহলে কি হলো যে ট্রাইনোমিয়াল নোমেনক্লেচার হচ্ছে ত্রিপদ নামকরণ, অর্থাৎ তিনটে পদকে নিয়ে যখন আমরা নামকরণ করব, যেমন হোমো সেপিয়েন্স সেপিয়েন্স, প্যান্থেরা লিওপার্সিকা, তৃতীয় নামটা কি হয়ে যাবে সাবস্পিসিস, ট্রিটিকা ম্যাস্টিভাম ট্রিটিসি, তৃতীয় নামটা উদ্ভিদ বলে এটা হয়ে গেল কি ভ্যারাইটি। এগুলো তোমাকে মাথায় রাখতে হবে। এগুলো গেল ট্রাইনোমিয়াল নোমেনক্লেচার। এবারে ট্রাইনোমিয়াল নোমেনক্লেচারের পর আমরা চলে যাব যে নামকরণ করার জন্য যে যে অথরিটি গুলো ছিল, হ্যাঁ অথরিটিস যেগুলো আছে নামকরণটাকে অ্যাপ্রুভ করে, সেটা কে কে, সেগুলো পরীক্ষাতে কোশ্চেন পড়ে। আইসিবিএন, আইসিবিএন ইন্টারন্যাশনাল কোড অফ, একটা লিখে দিচ্ছি আমি, ইন্টারন্যাশনাল কোড অফ বোটানিক্যাল নোমেনক্লেচার। এগুলো মুখস্থ রাখতে হবে। ইন্টারন্যাশনাল কোড অফ বোটানিক্যাল নোমেনক্লেচার। তেমনি আইসিজেডএন, এইখানে ইন্টারন্যাশনাল ঠিক আছে, কোড ঠিক আছে, অফ কি হয়ে যাবে জুলজিক্যাল নোমেনক্লেচার। ইন্টারন্যাশনাল কোড অফ বোটানিক্যাল নোমেনক্লেচার কাদের নামকরণ করবে? এরা নামকরণ করবে প্ল্যান্টের, মানে অ্যাপ্রুভ করবে। তুমি কাজ করার পর পাঠাবে কোথায়? আইসিবিএন এ। তুমি প্রাণীর কাজ করার পর কোথায় পাঠাবে? এটা হচ্ছে অ্যানিম্যাল, এএনআই লিখলাম। এবারে আইসিএনবি, আইসিএনবি মানে ইন্টারন্যাশনাল কোড অফ নোমেনক্লেচার অফ ব্যাকটেরিয়া, নোমেনক্লেচার অফ ব্যাকটেরিয়া, ঠিক আছে। ইন্টারন্যাশনাল কোড অফ নোমেনক্লেচার অফ ব্যাকটেরিয়া, সেটা হচ্ছে আইসিবিএন। তারপরে হচ্ছে আইসিএনসিপি, আইসিএনসিপি আরেকটা সংস্থা, এটা হবে ইন্টারন্যাশনাল কোড অফ নোমেনক্লেচার অফ, একদম সেম, নোমেনক্লেচার অফ কাল্টিভেটেড প্ল্যান্টস। তাহলে কি হলো? ইন্টারন্যাশনাল কোড অফ বোটানিক্যাল নোমেনক্লেচার, ইন্টারন্যাশনাল কোড অফ জুলজিক্যাল নোমেনক্লেচার, তোমরা খাতায় নোট ডাউন করলে পুরোটা লিখবে। ইন্টারন্যাশনাল কোড অফ নোমেনক্লেচার অফ ব্যাকটেরিয়া, ইন্টারন্যাশনাল কোড অফ নোমেনক্লেচার অফ কাল্টিভেটেড প্ল্যান্ট। আর আরেকটা চলে আসি, আইসিভিসিএন, ভিসিএন মানে ইন্টারন্যাশনাল কোড অফ, ইন্টারন্যাশনাল কোড অফ মানে আমি লিখেই দিচ্ছি, ইন্টারন্যাশনাল কোড অফ ভাইরাস, নিচের লাইনে চলে এলাম, নোমেনক্লেচার অ্যান্ড ক্লাসিফিকেশন। তাহলে দেখো খুব গুরুত্বপূর্ণ ভাবে মনে রাখবো। তাহলে ভাইরাসের এইটাকে অনেক সময় বলা হতে পারে আইসিভিএন শর্ট ফর্মে, ঠিক আছে। ইন্টারন্যাশনাল কোড অফ বোটানিক্যাল নোমেনক্লেচার, ইন্টারন্যাশনাল কোড অফ জুলজিক্যাল নোমেনক্লেচার, ইন্টারন্যাশনাল কোড অফ নোমেনক্লেচার অফ ব্যাকটেরিয়া, ইন্টারন্যাশনাল কোড অফ নোমেনক্লেচার অফ কাল্টিভেটেড প্ল্যান্টস, ইন্টারন্যাশনাল কোড অফ ভাইরাস নোমেনক্লেচার এন্ড ক্লাসিফিকেশন। তাহলে এইগুলো দিয়ে আমরা কি করি? এই অথরিটি গুলো তুমি যখন নামকরণ করবে, সেই নামকরণটা সঠিক হয়েছে কিনা সেই নামকরণটাকে অ্যাপ্রুভ করবে কে? এই স্পেসিফিক নির্দিষ্ট সংস্থা। এটা ছাড়া অন্য কেউ তোমার নামকে অ্যাপ্রুভ করলে সেই নামটা অ্যাপ্রুভ হবে না। তাহলে এগুলো ইন্টারন্যাশনাল কোড অফ নোমেনক্লেচার অফ ব্যাকটেরিয়া, এই নামগুলি ভুল করবে না। তাহলে এই অথরিটি গুলি হচ্ছে কি খুব গুরুত্বপূর্ণ, কিসের জন্য? আমাদের মনে রাখার জন্য
যেগুলি কি কি ভাবে কাজ করছে, কোন অথরিটিগুলি সাহায্য করছে নামকরণের জন্য। দেখো দ্বিপদ নামকরণ শিখলে, দ্বিপদ নামকরণ নিয়মাবলী শিখলে, কে নামকরণ করতে পারবে সেই অথরিটি গুলো সম্বন্ধে তোমরা জানলে। এবারে এই অথরিটি গুলো অল টাইম তো কাজ করছে, নোমেনক্লেচার করছে। এবারে এই যে নামকরণগুলো, এই নামকরণগুলো বিভিন্ন হতে পারে। মনে করো একই উদ্ভিদের নাম অনেককে দিয়ে দিলাম, মানে সোজা কথাই মনে করো কোনো একটা জীবের যখন আমি নামকরণ করছি, নামকরণের জন্য আমি কি করছি, মানে প্রথম ব্যবহার করছি যে যে নামটা একই নাম হয়তো অনেককে আমি ব্যবহার করলাম, সেটার জন্য ব্যবহার করতে পারি। তারপরে সেটা বিভিন্ন কারণে ব্যবহার করতে পারি, যেমন হচ্ছে সিনোনিম, মানে একই ধরনের যে নাম যেগুলো রয়েছে। এবারে দেখো তোমাদের জন্য এবারে বিশেষ কিছু আমরা এক্সেপশন ব্যবহার করব, যেগুলো করলে নামকরণগুলো বাতিল হয়ে যায়। তার মধ্যে প্রথম শর্ট কোশ্চেন হচ্ছে সিনোনিম। প্রথম হচ্ছে সিনোনিম। সিনোনিম কি? যখন সেম নাম দেবো, মানে একটা নাম থাকবে, মানে কি হবে যখন ডিফারেন্ট নেম দেবো, কাকে? সেম ট্যাক্সাকে। when different name, different name given to same taxa or organism, যদি তোমরা ট্যাক্সা কথাটা বুঝতে পারো না পারো, অর্থাৎ একই জীবেরই যখন আমরা বিভিন্ন নাম দেব, যদি একাধিক নাম থাকে, মানে when more than one names is applicable for a species, মানে যখনই একটা জীবের জন্য একের বেশি নাম থাকবে। যেমন মনে করো ক্যাথারেন্থাস রোজিয়া, ক্যাথারেন্থাস রোজিয়া, এইটা আরেকটা নাম হচ্ছে ভিঙ্কা রোজিয়া, রোজিয়া ক্যাথারান্থাস রোজিয়া, আর একটা হচ্ছে সরি VIN, ভিঙ্কা রোজিয়া। এই দুটোই VINCA, ভিঙ্কা রোজিয়া, এই দুটোই নাম কার? নয়নতারা। নয়নতারা বলে যে ফুলটি আছে, দুটোরই নাম হচ্ছে কার? নয়নতারা। তারপরে মনে করো বিউফো মিলানোস্টিকটাস, তার নাম কি? দত্তফেরাস মেলানোস্টিকটাস। তাহলে যদি কোনো একটা জীবেরই স্বীকৃত দুই বা ততোধিক নাম থাকে, তখন তাদেরকে কি বলা হবে? সিনোনিম। খুব গুরুত্বপূর্ণ। তারপরে ব্যাসিওনিম, একটু মন দিয়ে শোনো, এইগুলো কিন্তু নিটের জন্য পরীক্ষাতে খুব গুরুত্বপূর্ণ। ব্যাসিওনিম, তাহলে সিনোনিম কি হলো? যখন ডিফারেন্ট নেম আমরা ব্যবহার করব একটা ট্যাক্সার জন্যই, মানে একজন আকারই যখন গাদা নাম পাবো, সেগুলো সিনোনিম। এবারে ব্যাসিওনিম কানটা এবারে হচ্ছে, মনে করো এই যে ক্যাথারান্থাস রোজিয়া, এটা হচ্ছে আসল নাম, তার পূর্বের নাম কি? ভিঙ্কা রোজিয়া, মানে প্রথমের নাম ছিল ভিঙ্কা রোজিয়া। এই ভিঙ্কা রোজিয়াটা কি ছিল বলতো? এইটা ছিল ওল্ড নেম, মানে আমরা যদি লক্ষ্য করি এই ভিঙ্কা রোজিয়াটা কি বলতো? ওল্ড নেম। আর এইটা হচ্ছে কি বলতো? ক্যাথারান্থাস নোডিয়া, এটা হচ্ছে নিউ নেম। এবারে যদি কোনো জীবের একাধিক নাম থাকে, তখন তার পূর্বের নেমটাকে বলা হবে কি? ব্যাসিওনিম। ভালো করে মনে রাখবে। তাহলে সিনোনিম কি হলো? যখন একই জীবের বিভিন্ন নাম থাকবে, সেগুলো সিনোনিম। এবারে আমরা যদি দেখি যে একই জীবের ডিফারেন্ট নাম নয়, কিন্তু নাম রয়েছে, কিন্তু তার যে পূর্বের নাম, যে ওল্ডেস্ট নাম, সেটা হচ্ছে ব্যাসিওনিম। তাহলে কোন নামটা বাদ যাবে? ব্যাসিওনিমটা। নেক্সট 3 নাম্বার যেটা হবে, সেটা হচ্ছে টটোনিম, TAUTONYM। টটোনিম জিনিসটা কি? টটোনিম হচ্ছে স্পিসিস নেম, স্পিসিস অ্যান্ড জেনাস নেম যদি সেম হয়ে যায়। যেমন কাতলা কাতলা, কাতলা কাতলা, কাতলা মাছের বিজ্ঞানসম্মত নাম। এই সিটা কিন্তু ছোট হাতেরই আছে, ঠিক আছে? কাতলা কাতলা। তাহলে কাতলা কাতলা
বা এই যে নাম যদি জেনাস নেম স্পিসিস নেম রিপিট হয় তখন তাকে বলা হবে কি টটোনিম। খুব গুরুত্বপূর্ণ। এই টটোনিম শুধুমাত্র ভ্যালিড কার ক্ষেত্রে? অ্যানিমেলের ক্ষেত্রে। এবং এই টটোনিমটা রিজেক্টেড হয়ে যায়। টটোনিমটা রিজেক্টেড মানে টটোনিমটা গ্রহণযোগ্য নয় কাদের ক্ষেত্রে? প্ল্যান্টের ক্ষেত্রে। এটা মনে রাখবে। তাই টটোনিমটা একমাত্র অ্যাপ্লিকেবল কাদের ক্ষেত্রে? অ্যানিমেলের ক্ষেত্রে। রিজেক্টেড কার ক্ষেত্রে? যেমন আপেলের নাম করা হয়েছিল মেলাস মেলাস, দিয়ে পরে সেই নামটা বাদ যায়, দিয়ে তার নাম দেওয়া হয় মেলাস স্যালভেস্ট্রিস। মানে মেলাস মেলাস নাম দেওয়া হয়েছিল প্রথম আপেলের, দিয়ে সেটা কি হয়ে যায়? বাতিল হয়ে যায়। কারণ কে বাতিল করে? আইসিবিএন। আমি আগেই বলেছি আইসিবিএন, আইসিজেডএন এদের কিছু কিছু পার্থক্য রয়েছে নামকরণ করার। তাহলে পরীক্ষাতে এটা শর্ট কোশ্চেন পড়ে, টটোনিম ইজ অনলি অ্যাপ্লিকেবল ইন কেস অফ অ্যানিমেল নোমেনক্লেচার বাট ইট ইজ রিজেক্টেড ইন কেস অফ প্ল্যান্ট নোমেনক্লেচার। তাহলে সিনোনিম বুঝতে পারলে, একই জীবের একাধিক নাম থাকলে সিনোনিম। ব্যাসিওনিম হলো একাধিক নাম থাকলে পুরনো যে নাম সেটা হলো ব্যাসিওনিম। আর টটোনিম কোনটা? যদি জেনাস নেম আর স্পিসিস নেম যদি রিপিট হয় তখন তাকে বলবো টটোনিম। আর লাস্ট অফ অল হচ্ছে হোমোনিম। হোমোনিম মানে কি? লাস্ট অফ অল যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে কি? হোমোনিম। আমরা চলে আসি এরপর লাস্ট অফ অল যেটা আলোচনা করব সেটা হয়ে গেল কি? হোমোনিমস। তাহলে হোমোনিমস, তাহলে 1 নাম্বার গেল সিনোনিম, 2 নাম্বার ব্যাসিওনিম, 3 নাম্বার টটোনিম, 4 নাম্বার হোমোনিম। হোমোনিম কি? এইটা হচ্ছে সেম নেম given to different organism, different organisms মানে কি বলতো? একই নাম যখন অন্য জীবেদের দিয়ে দেওয়া হয় সেগুলোকে বলা হচ্ছে কি? সেগুলোকে বলা হচ্ছে হোমোনিম। তাহলে কোন নামটা গ্রহণযোগ্য হবে? প্রথম যে নামটা দিয়েছে। যেমন এরকম একটা হয়েছিল ঘটনা, যেটা হচ্ছে অ্যাস্ট্রাগেলাস রাইজেন্থাস বলে একটা উদ্ভিদের নামকরণ যখন হয়েছিল, সেটা করেছিল কে? রয়েলি প্রথম নাম করেছিল অ্যাস্ট্রাগেলাস রাইজেন্থাস। কত সালে? 1935-এ। দিয়ে 1943-এ আবার অন্য একটা উদ্ভিদের নামই দিয়েছিল অ্যাস্ট্রাগেলাস রাইজেন্থাস, সেটা দিয়েছিল কে? বায়োস। তাহলে কার নামটা গ্রহণযোগ্য হবে? যে প্রথমে নাম দিয়েছে। এবং এই ঘটনাটাকে বলা হচ্ছে একটা বিশেষ ঘটনা, যে ঘটনাটাকে বলা হচ্ছে কি? প্রিন্সিপাল অফ প্রায়োরিটি। এটাও পরীক্ষাতে একটা কোশ্চেন পড়বে। তাহলে প্রিন্সিপাল অফ প্রায়োরিটি বলতে তুমি কি বুঝবে? তাহলে আমি এবারে লাস্ট কি বলছি, একটা গুরুত্বপূর্ণ ঘটনা যেটার নাম প্রিন্সিপাল অফ প্রায়োরিটি। কোথা থেকে এই জিনিসটার উদ্ভব হলো? এই জিনিসটার উদ্ভব হলো ওই হোমোনিম থেকে। তাহলে সিনোনিম আর হোমোনিমের মধ্যে পার্থক্য কি? সিনোনিম হচ্ছে একই জীবের ডিফারেন্ট নাম, কিন্তু হোমোনিম একই নাম যদি দু রকমের জীবকে দিয়ে দেওয়া হয়। তাহলে কোন নামটা গ্রহণযোগ্য থাকবে? যে আগে করেছে। কেন? এইটার জন্য যে রুলস আছে সেই রুলসটার নাম প্রিন্সিপাল অফ প্রায়োরিটি, বা এটাকে বাংলায় বলা হয় অগ্রাধিকার আইন। অগ্রাধিকার আইন মানে যে সায়েন্টিস্ট আগে নামকরণ পাবলিশ করেছেন তার নামটাই সবসময় গ্রহণযোগ্যতা পাবে, পরে যে নাম পাবলিশ করবেন তার নামটা গ্রহণযোগ্যতা পাবে না। এইটাকেই বলা হবে প্রিন্সিপাল অফ প্রায়োরিটি। পরীক্ষাতে পড়ে, খুব গুরুত্বপূর্ণ। দ্যাট ইজ the scientist who publish the name scientific name firstly should be accepted worldwide and the later name will be rejected as homonym, and this is called as the principle of priority। এবং এটাকেই বলা হবে প্রিন্সিপাল অফ প্রায়োরিটি এই ঘটনাটাকে। তাহলে বুঝতে পারলে? তাহলে গুরুত্বপূর্ণ আলোচনা করলাম আজকে নোমেনক্লেচার রিলেটেড বিভিন্ন বিষয়গুলো বা নামকরণ রিলেটেড বিভিন্ন বিষয়গুলো। আশা রাখবো ক্লাসটা ভালো করে করতে পেরেছি। তাহলে কি করলাম? সিনোনিম, হোমোনিম, ব্যাসিওনিম, টটোনিম, চারটা যেন একদম মুখস্থ থাকে তোমাদের। ঠিক আছে? আর ক্লাসটা কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টে। তারপরে আমরা পরবর্তী দিনে আবার ট্যাক্সোনমির পরবর্তী ক্লাসকে নিয়ে আলোচনা করব। তাহলে এখনো পর্যন্ত আমরা ক্লাসিফিকেশন এবং নোমেনক্লেচারের পার্টটাকে শেষ করলাম।
এরপরে আমরা এক্সট্রা কিছু জায়গাকে নিয়ে আলোচনা করব। এর নামকরণটা করার পর নামকরণ কি করে অ্যাপ্রুভড হবে, অ্যাপ্রুভড হওয়ার পরে তার কি কি স্ট্যাটাস হচ্ছে সেগুলো দেখবো আমরা নেক্সট ক্লাসে। তাই খুব গুরুত্বপূর্ণ, নিটের জন্য ম্যাক্সিমাম স্টুডেন্ট এই ট্যাক্সোনমি জায়গাটাকে বুঝতে পারে না, তাই এটাকে আমি সহজ করে তোমাদের সামনে বোঝাতে চেষ্টা করছি এবং তোমরাও সঠিকভাবে পড়তে থাকো, অনেক কিছু জানতে পারবে ক্লাসগুলো থেকে। ঠিক আছে, তো ভালো থেকো, সুস্থ থেকো, আবার পরবর্তী দিনে তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ক্লাসে। ততক্ষণের জন্য, এবং অবশ্যই যদি ভিডিওগুলো ভালো লাগে, ক্লাসগুলো যদি ভালো লাগে সেমিস্টার ওয়াইজ, তাহলে অনেক গরিব ছেলে মেয়ে রয়েছে যাদের জন্য আমরা ইনিশিয়েটিভটা নিয়েছি, যাদের হয়তো টিউশন পড়ছে, সায়েন্সে পড়ছে, প্রবলেম রয়েছে, তাদের কাছে যেন এগুলো পৌঁছে যায়, এটা তোমাদের কাছে একটা অনুরোধ থাকবে। একটু চ্যানেলটাকে শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে এবং লাইক এবং অবশ্যই কমেন্ট করো তোমাদের কেমন কি লাগছে। তাহলে কি হবে, পড়ানোর যে আমাদের এই কন্টিনিউ করে নিয়ে যাওয়া তোমাদের গোটা 11টাকে, সেটা আমরাও সেখানে কি পাবো, একটু দৃঢ় সংকল্প ভাবে এগোতে পারবো তোমাদের পরিশ্রমের উপর। এবং যারা যারা ক্লাস করছো যদি কমেন্ট করো তাহলে তাদেরকেও আমরা চিনতে পারবো আমি, তাহলে পার্সোনালি তাদের নামটা তো মাথায় থাকবে, তারা কেমন হচ্ছে না হচ্ছে, তারা প্রশ্ন করলে সেরকম ভাবে উত্তর দেবো। পরবর্তীকালে তোমরা আমার সাথে ডাইরেক্ট কমিউনিকেশন করতে পারো, তোমরা যারা যারা রেগুলার ক্লাস করছো তাদের জন্যও সেই সুযোগটা দেবো। তাদের যদি কোনো ডাউট ক্লিয়ার হয় সেটাও তোমাদের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারবে। তাই বলছি, তোমরা অবশ্যই ভিডিও শেষে কমেন্ট করো যদি তোমাদের ক্লাসটা মনে হয় ভালো লেগেছে, উপকার হচ্ছে, অপরদের উপকার হবে, এবং তাহলে একটু শেয়ার করো। যদি মনে হচ্ছে উপকার হচ্ছে না তাহলে শেয়ার করার প্রয়োজন নেই আর কি। আর বাকি বন্ধুরাও যাতে এই সুযোগটা পেতে পারে, তারাও যেখানেই পড়ুক রিভিশন করে নিতে পারে, এইটা হচ্ছে মাথায় রেখেই আমরা শুরু করেছি। ঠিক আছে, তো আজকের মতো বিদায়, আবার পরবর্তী ক্লাসে তোমাদের সাথে দেখা হচ্ছে। ভালো থেকো, সুস্থ থেকো।